1978 সাল, শীতকাল। জমিয়ে শীত পড়েছে দেওঘরে। রাত্রি প্রায় 9টা। আশ্রম প্রাঙ্গণ ফাঁকা। যে যার নিজের আস্তানায় চলে গেছে। চারিদিকে কুয়াশার মাঝে বৈদ্যুতিক আলোর মায়াময় রূপ। কিছুক্ষণ আগে শ্রী বরদা ঠাকুর বাংলা থেকে ষোড়শী ভবন চলে গেছেন। তার প্রস্থানের সঙ্গে সঙ্গে যেন আরো বেশি নিস্তব্ধতা নেমে এসেছে। মনোমোহিনী ধামের স্বস্তি বাহিনীর দোতলার ঘরে আমরা কয়েকটা ছেলে কীর্তন শেষ করে আমরা নিজেদের জায়গায় ফিরছি। এর মধ্যে কয়েকজন যুবক ছেলে, যাদের সকলের কাছেই সাইকেল আছে, মনে হয় সাইকেল যাত্রী, ঠাকুর বাংলোর দারোয়ানদের সাথে কথা বলছেন। ছেলেগুলির কথা দারোয়ানরা শুনতে চাইছে না। এগিয়ে গিয়ে শোনা গেল তারা সাইকেল অভিযাত্রীর দল। পশ্চিমবঙ্গের নৈহাটি থেকে যাত্রা শুরু করে আজ দেওঘর সৎসঙ্গ আশ্রমে এসেছে। যাবে দিল্লি। এই রাতটুকুর জন্য আশ্রয় প্রার্থী। সকালে উঠে আবার তারা যাত্রা শুরু করবে। তারা আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চায়। দারোয়ানদের বক্তব্য, এই রাতে কারোর সঙ্গে কথা বলা যাবে না। তাছাড়া এখানে থাকার কোনো ব্যবস্থাও নেই। অসহায় ছেলেগুলি কি করবে ভেবে পাচ্ছে না। মনে পড়ল অতীতের কথা। কৃষ্ণনগর স্বস্তি শিবির থেকে দেওঘর সৎসঙ্গ আশ্রমে প্রায় 300 কিলোমিটার সাইকেলে আসতে গিয়ে বুঝেছিলাম সাইকেল চালানো কি কষ্টকর, এবং সারাদিন সাইকেল চালানোর পর রাত্রিতে বিশ্রাম কত প্রয়োজন। আমরা দুজন ছিলাম, আমি আর গৌর বণিক। লক্ষ্য ছিল দিল্লি পর্যন্ত যাওয়ার। আশ্রমে পৌঁছে নকল পা খুলতেই রক্ত ছুটতে লাগলো। ঘা হয়ে গেছে। কোনো ক্রমে শ্রী বরদাকে প্রণাম করতে যেতেই তাঁর সে কি রাগ! কেরদানি দেখাচ্ছ? বাহাদুরি নেবে? পরম পিতার দয়ায় এক পায়ে কোনো মতে চলছ, সেটা ভালো লাগছে না? একেবারে পঙ্গু হয়ে গেলে ভালো লাগবে? তার সেই রূপ ভোলার নয়। ডাক্তার ডেকে ঔষধের ব্যবস্থা করলেন। তারই নির্দেশে কয়দিন পরিপূর্ণ বিশ্রাম। তারপর যাত্রার সেখানেই ইতি। সাইকেল বাসের ছাদে নিয়ে কৃষ্ণনগরে ফেরা। তখনই বুঝেছিলাম পাহাড়ি রাস্তায় সাইকেল চালানো কত কষ্টকর। অভিযানের আনন্দ তো আছে। আজকের এই পরিস্থিতি দেখে আমি আর অনিলদা এগিয়ে যেতে ছেলেগুলি হয়তো আমাদের চেয়ে বয়সে একটু বড়ই হবে। তারা সকলে মিলে রাত্রিবাসীর কথা বলতে লাগলো। আমরা পরস্পর মুখের দিকে তাকাতে লাগলাম। আমাদের কিছুই করার নেই, কিন্তু ভীষণ ইচ্ছে করছে কিছু একটা ব্যবস্থা করার। আমরা যেখানে থাকি সেখানে বিনা অনুমতিতে কাউকে ঢোকানো যায় না, আর এত রাত্রে কারোর সঙ্গে আলোচনা করারও কোনো উপায় নেই। আগন্তুক তরুণ ছেলের দল শ্রান্ত ক্লান্ত, হয়তো ক্ষুধাকাতরও বটে। তাছাড়া এখন তো রাত অনেক। দুজনে মিলে তাড়াতাড়ি ছুটে গেলাম মনোমোহিনী ধামের ভিতরের আনন্দবাজারে। দায়িত্বে থাকা ননীগোপাল বণিকদাকে কথা বলতেই তিনি রেগে প্রায় আগুন। প্রথমত অনুমতি ছাড়া এতগুলো অচেনা অজানা ছেলের থাকার ব্যবস্থা করা হয়েছে। আনন্দবাজারে প্রসাদ বিতরণ করা শেষ হয়েছে। কর্মীরা খাচ্ছেন। বললেন কিছুই অবশিষ্ট নেই। কোথা থেকে 8 জন লোকের খাওয়ার ব্যবস্থা করা যাবে? আমরা তখন প্রায় কেঁদে ফেলেছি। আমাদের অবস্থা দেখে ছেলেগুলি বলল, আমাদের কাছে মুড়ি বিস্কুট ইত্যাদি যা কিছু আছে তা খেয়েই আজকে রাতটা আমরা কাটিয়ে দেব। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। কাঁদতে কাঁদতে শেষ চেষ্টা করতে গিয়ে হঠাৎ নাম না জানা এক বিহারি পাচক ব্রাহ্মণ এসে ম্যানেজারকে জানালো, এদের প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। আমরা 3 জন এখনো খাইনি। তাছাড়া ঠাকুরের প্রসাদ সব বাসনগুলিতে কিছু না কিছু আছে। এক জায়গায় করলে ওদের হয়ে যাবে। চিন্তা করবেন না। ওনারা আশ্রমে এসেছেন আর প্রসাদ না খেয়ে খালি পেটে থাকবেন, তা কি হয়? ঠাকুরের অসীম দয়ায় ব্যবস্থা একটা হয়ে গেল। আনন্দবাজারের ওই 3 জন পাচক ব্রাহ্মণ প্রায় আধপেটা খেলেন। ম্যানেজার বললেন, কালকে তোমরা বরদাকে কিন্তু সব জানাবে। অচেনা অজানা লোকেদের এভাবে থাকতে দেওয়া যায় না। প্রশাসন নিষেধ করেছে। ছেলেগুলি প্রসাদ নিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। আমরা দুজন তাদের সাইকেল জিনিসপত্র পাহারা দিতে লাগলাম। ঘড়ি সারা রাত ধরে সময় মতো তার ঘন্টা বাজিয়ে চলল। ভোর হতেই কীর্তনের দল বের হলো। আমরাও পূজা ইত্যাদি করে চললাম ষোড়শী ভবনের দিকে। ষোড়শী ভবন থেকে বরদা প্রতিদিন ভোরবেলায় ঠাকুর বাংলায় প্রার্থনায় আসেন। জামরুলতলায় অনেকের সঙ্গে আমরাও প্রায় নিত্যসঙ্গী। আমরাও এসেছি। তিনি দণ্ড হাতে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে চলেছেন। পিছনে পিছনে আমরাও। অনেকদিন যেতে যেতে আশেপাশের গাছপালা, পাখি, হরিণ এবং অন্যান্যদের যেমন খবর নেন, তেমন কখনো কোনো প্রয়োজনীয় কাজের কথা থাকলে সেটাও বলেন। আজ একেবারেই চুপ, কোনো কথা নেই। আমরাও উসখুস করছি। একটু কিছু জিজ্ঞাসা করলেই বলে ফেলব।
না হলে কিভাবে যে পরিবেশন করব তা বুঝতে পারছি না। আমাদের কিছু বলার কোনো সুযোগ না দিয়ে তিনি ঠাকুর বাংলায় শ্রী শ্রী বড়মার ঘরে ঢুকলেন। যখনই ঠাকুর বাংলায় আসেন প্রথমে শ্রী শ্রী বড়মাকে প্রণাম করে তবে পার্লারে ঠাকুর প্রণাম করেন। অনেকদিন থেকে কৌতূহল ছিল কেন তিনি প্রথমে বড়মাকে প্রণাম করেন। পরে শুনেছি তিনি ঠাকুরের কাছে গেলেই ঠাকুর প্রথমেই বড়মা কেমন আছেন জিজ্ঞাসা করতেন। শ্রী শ্রী বড়মা তখন খুবই অসুস্থ, তাই প্রথমে বড়মার ঘরে ঢুকে শারীরিক খবরাখবর নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেন। আজও যথারীতি তাই করেন। তারপর প্রার্থনা প্রণামান্তে বড় নাটমণ্ডপে পরিবেশন করলেন। শ্রী শ্রী ঠাকুরের বাণীগ্রন্থ পাঠ শেষ হলো। এবারে উঠবেন। কথা বলার জন্য উসখুস করছি। উঠতে গিয়ে তিনি হঠাৎ করে বললেন, এত ছটপট করছিস কেন? এক নিঃশ্বাসে গত রাত্রের ঘটনাটা বলে ফেললাম। জিজ্ঞাসা করলেন, ওনারা কোথায়? বললাম, সবাই অকাতরে ঘুমোচ্ছে। কিছু না বলে ষোড়শী ভবনের দিকে চলে গেলেন। নামের সময় অভিযাত্রীর দলের কয়েকজনকে ঠাকুরের কথা বলতেই তারা আগ্রহী হয়ে উঠল। এদের মধ্যে অনেকেই খুব ক্লান্ত। নাম পাঠের পর শ্রী শ্রী বরদার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেই তিনি তাদের সঙ্গে কথা বললেন। কালকে রাতে নানা অসুবিধা হয়েছে সেটাও বললেন। আজ তারা কখন রওনা দেবেন সেটা জেনে নিলেন। বললেন, ইচ্ছে করলে তারা এখানে থেকে আজ বিশ্রাম নিতে পারেন। শুরু হলো গান। তনুদা এবং আরও কয়েকজন গান পরিবেশন করলেন। আজ যেন সময় বার করেই তিনি বড় নাটমণ্ডপে বসে আছেন। অন্যান্য দিন সময়ের দিকে খেয়াল রেখে চলেন, আজ একটু অন্যরকম। অনেকটা দেরি করে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে প্রণাম করে ঘরের পাশে কাঠের থামে ভর দিয়ে জুতো পরতে পরতে বললেন, তোমাদের বন্ধুরা কোথায়? ছেলেগুলি কাছে দাঁড়িয়েছিল। সবাই এগিয়ে আসলো। তিনি বললেন, অনেক কষ্টকর রাস্তা, সাবধানে যাবেন। আর যেখানে কোনো অসুবিধা হবে। বলতে বলতেই তৎকালীন সৎসঙ্গ সম্পাদক ননীগোপাল চক্রবর্তী মহাশয় কয়েকটা চিঠি তার হাতে দিলেন। সেগুলি অভিযাত্রী দলের হাতে দিয়ে বললেন, এখানে বিভিন্ন জায়গার কর্মীদের নাম, ঠিকানা ও চিঠি আছে। আপনাদের কোনো অসুবিধা হলে এদের বলবেন, এরা আপনাদের কাজে লাগতে পারে। এদিকে কার্তিক সরকারদা কয়েকটা প্যাকেট নিয়ে হাজির হয়েছে। শ্রী শ্রী বরদা বললেন, এতে কিছু শুকনো খাবার আছে, যখন কিছু জুটবে না তখন এটা কাজে লাগবে। যাওয়ার সময় এখানে ঠাকুরের প্রসাদ আনন্দবাজারে খেয়ে যাবেন। আপনাদের নির্বিঘ্ন যাত্রার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। পৌঁছে একটা সংবাদ পেলে খুব খুশি হব। চিঠি না আসা পর্যন্ত খুব চিন্তায় থাকব। অভিভূত অভিযাত্রী দল ভূমিষ্ঠ প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন। কয়েক মাস কেটে গেল। মাঝে মাঝে তিনি ছেলেগুলির খবর জিজ্ঞাসা করেন। বলতে পারি না, তখন মোবাইল ফোন আসেনি। তারা যোগাযোগ না করলে খবর পাওয়ার উপায় নেই। হঠাৎ করেই একদিন তাদের কাছ থেকে বহু প্রতীক্ষিত চিঠি আসলো। চিঠি নিয়ে দৌড়ে তার কাছে যেতেই তিনি বললেন, পর তাড়াতাড়ি পর কি লিখেছে? ঠিক মতো পৌঁছে গেছে তো? সবাই ভালো আছে তো? চিঠি পড়লাম। যথাযোগ্য সম্ভাষণান্তে লিখেছেন, দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আমরা নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ভালোভাবে বাড়ি এসে পৌঁছেছি। আপনার কর্মীরাও আমাদের নানাভাবে সাহায্য করেছেন। বাড়ি থেকে যখন প্রথম বের হই তখন বাবা মায়ের উদ্বিগ্ন মুখের ছবি দেখেছিলাম। দীর্ঘ যাত্রাপথে দেশের বিভিন্ন জনপদে নানা ধরনের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, কিন্তু ভুলতে পারিনি আপনার আশ্রমের কথা, আন্তরিকতার কথা। আপনাদের চোখে মুখে ব্যবহারে ব্যবস্থাপনায় সন্তানের জন্য বাবা মায়ের যে উদ্বিগ্নতা থাকে তা দেখে অবাক হয়েছিলাম। আশা রইল চিঠি নয়, সাক্ষাতে গিয়ে আপনার দর্শন পাওয়ার, প্রাণ ভরা আশীর্বাদ নেওয়ার, আশ্রমটা ঘুরে ঘুরে দেখার, শ্রী শ্রী ঠাকুরের কথা জানার। আমরা বন্ধুরা সবাই আপনাকে প্রণাম জানাই। আপনি আমাদের সকলেরই উদ্বিগ্ন পিতা ও দরদ ভরা মাতা। এতে আপনারই গুণমুগ্ধ স্নেহধন্য সন্তান দল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।